আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো মায়ানমারের ম্যাপ, এবং এটা বাংলাদেশ, এটা ইন্ডিয়ার নর্থ ইস্ট এরিয়া, এটা চায়না। আপনারা তো ম্যাপে বুঝতেই পারতেছেন। তো বাংলাদেশ একটা বড় ধরনের সিকিউরিটি থ্রেটের মধ্যে আছে, এবং সেখানে বাংলাদেশের কোনো ভূমিকাই নেই। মানে আপনার যে শক্তি আছে, পাওয়ার, সে পাওয়ারটা যে ইমপ্লিমেন্ট করবেন আপনি আশপাশে, যাতে আপনার লং টাইম ইন্টারেস্ট সার্ভ করতে পারে, সেই বিষয়গুলো বাংলাদেশের কোনো মানে আগ্রহই নাই। বাংলাদেশ আছে অভ্যন্তরীণ সমস্যা নিয়ে। যেমন ধরেন, আমাদের বাংলাদেশের চারদিকে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়া, শুধু এইদিকে বঙ্গোপসাগর। তো বঙ্গোপসাগর এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আছে। তো ইন্ডিয়া আমাদের নেভাল ব্লক দেওয়ার সক্ষমতা রাখে। দ্যাটস দ্য রিয়েলিটি। আমরা ভাঙতে পারবো কি পারবো না সেটা হলো পরের বিষয়, কিন্তু আপনার অপশনগুলোকে বাঁচায় রাখতে হবে। তো অপশনগুলো কি দেখেন, আমাদের সাথে মিয়ানমারের এই যে বর্ডারটা, এটার আয়তন 271 কিলোমিটার, আর ইন্ডিয়ার সাথে যে বর্ডার আছে সেটা 4100 কিলোমিটারের মতো। তো এই বর্ডারটা মিয়ানমারের সাথে থাকা আমাদের জন্য কিন্তু স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট। কিভাবে ইম্পর্টেন্ট দেখেন, আমরা এই চট্টগ্রাম ভারতের সাথে যুদ্ধ হলে সাপ্লাই চেইন বজায় রাখার জন্য মিয়ানমারের ভেতর দিয়ে এসে, স্থল হোক বা আকাশপথে হোক, চায়না সাপ্লাই চেইনটা বজায় রাখতে পারবে আমাদের কাছে। হ্যাঁ, দুই দিক দিয়ে পারবে, আকাশপথেও পারবে, আবার ইসেও পারবে, স্থলপথেও পারবে। এখন সমস্যা হইতেছে মিয়ানমারে যে আপনার বর্ডার ক্লাশ এবং অভ্যন্তরীণ যে গৃহযুদ্ধ সেটা চলতেছে, সিভিল ওয়ার, যে কারণে আপনার রাখাইনের কন্ট্রোল আছে আরাকান আর্মি, চীন রাজ্যে আছে চীন রেজিস্ট্যান্ট আর্মি। সো এগুলো আমাদের জন্য অতটা সমস্যা না। কেন সমস্যা না দেখেন, কথা হলো রাখাইন যদি স্বাধীন হয়, বাংলাদেশ এখানে গেইনার হবে, লুজার না। দেখেন রাখাইন, এই যে ম্যাপ দেখতে পাচ্ছেন, আর এখানে হলো আমাদের সেন্ট মার্টিন দ্বীপ, সেম এই লাল পয়েন্টটাতে এখানে সেন্ট মার্টিন দ্বীপ। এখন সেন্ট মার্টিন দ্বীপ মায়ানমার মাঝে মাঝে দাবি করে ওদের অফিসিয়াল ম্যাপে দেখায়। এখন সেন্ট মার্টিন দ্বীপ মায়ানমার একটা 6 লাখ প্লাস আয়তনের একটা দেশ, কিলোমিটার স্কয়ার কিলোমিটার। বাংলাদেশ 1.5 লাখ। বাংলাদেশের জনসংখ্যা বেশি মায়ানমার তুলনায়, কিন্তু মায়ানমারের ন্যাচারাল রিসোর্স এবং অনেক কিছুই বেশি। ভবিষ্যতে মায়ানমার স্টেবল হয়ে গেলে আমাদের জন্য সমস্যা। তো আমাদের উপরে প্রেশার ক্রিয়েট করে এটা দখলে নিয়ে যেতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। সেক্ষেত্রে যদি রাখাইন স্বাধীন হয়, রাখাইন তো আয়তনে বাংলাদেশের থেকে অর্ধেকের থেকেও ছোট হবে, প্লাস রাখাইনের জনসংখ্যা কম হবে, ইকোনমি কখনোই বাংলাদেশের উপরে যাওয়ার সম্ভাবনা নেই। সেক্ষেত্রে সেন্ট মার্টিন দ্বীপের দিকে নজর দিতেই পারবে না। কিন্তু এটাও একই সঙ্গে মাথায় রাখতে হবে যে মায়ানমারের সাথে যেন আমাদের বর্ডার থাকে। রাখাইন স্বাধীন হোক, চীন রাজ্য যাতে নিয়ে আমরা রাখাইন না প্রতিষ্ঠিত হয়, তাহলে কিন্তু আমাদের সাথে মায়ানমারের বর্ডার থাকতেছে না। একই সঙ্গে চায়নার সাথে আমাদের সরাসরি বাণিজ্যের যে একটা সম্ভাবনা, সাপ্লাই চেইন ঠিক রাখার জন্য স্ট্র্যাটেজিক ভ্যালু, সেটাও লস হবে। পাশাপাশি আরো সমস্যা হলো, ভারতের নর্থ ইস্টে যে ডিপেন্ডেন্সি সেটা আমাদের উপরে একদমই থাকবে না অনেকটাই। কারণ ভারত কি করছে, এখান থেকে ওদের কলকাতা পোর্ট থেকে ভারতের এই যে রাখাইনের যে পোর্ট আছে সেই পোর্ট দিয়ে এটা যাবে কোথায়, প্রজেক্ট কালাদারের আন্ডারে, এখান দিয়ে আপনার নর্থ ইস্টে পৌঁছে ওদের সাপ্লাই চেইন ঠিক রাখবে। তো বাংলাদেশকে বাইপাস করবে, যেটা বাংলাদেশের জন্য একটা সমস্যা। স্ট্র্যাটেজিক্যালি আমাদের লুজ হবে ভারতের এগেনিস্টে আমাদের যে পরিস্থিতি। এখন আমরা দ্বিতীয় একটা ম্যাপ দেখাইতেছি, তাহলে ভালো বুঝতে পারবেন। এই যে এটা হলো 2024 সালের পরিস্থিতি, আগের পরিস্থিতি কেমন ছিল সেটা দেখলে বুঝতে পারবেন। 2024 সালে কোন কোন অঞ্চলের নিয়ন্ত্রণ কার কাছে আছে সেটা আমরা দেখব। তো লাল যে অংশগুলো আছে সেটা জান্তা সরকার, মিয়ানমার যে বর্তমান জান্তা সরকার, তাদের কন্ট্রোলে ছিল। রাখাইন ছিল আরাকান আর্মির দখলে, এবং বিভিন্ন যে আলাদা আলাদা কালার দেখতেছেন সেখানে তাদের নিজস্ব যে র্যাবেল গ্রুপ আছে সেখানে তাদের কন্ট্রোল বেশি। তো এটা আমাদের জন্য সমস্যা ছিল না, কারণ চীন রাজ্যের সাথে আমাদের সীমান্ত আছে। সেক্ষেত্রে আলাদা আলাদাভাবে স্বাধীন হলে আমাদের কোনো সমস্যা নাই। আর ইন্ডিয়ার জন্য বিষয়টা ডিল করা কঠিন, কারণ ইন্ডিয়ার জন্য চীন রাজ্যে আলাদাভাবে ডিল করতে হবে, আবার রাখাইন আলাদাভাবে ডিল করতে পারে। এই দুইটা পারস্পরিক ইনভার্স রিলেশনশিপ, একই সঙ্গে ভালো সম্পর্ক যেতে পারে না, কারণ উভয়ের আলাদা ফিল্ড অফ ইন্টারেস্ট আছে। সেক্ষেত্রে আপনার স্বার্থটা ভালো থাকে। তো এই জিনিসটা কন্টিনিউ করা উচিত ছিল, কিন্তু কন্টিনিউ করতেছেন। নতুন ম্যাপ 2025 সালে যদি দেখি, এখানে পরিস্থিতি চেঞ্জ। মারাটা বাংলাদেশ কিভাবে খায় দেখেন। এই যে এটা তো চিটাগং, এই যে আপনার এই অংশটা হলো চিটাগং এর, আমাদের চিটাগং এর অংশ। হ্যাঁ, তো এই যে হলো রাখাইনের ম্যাপ, এই যে ম্যাপটা দেখতে পাইতেছেন, এই যে সাদা অংশটা, এই যে এখান থেকে রাখাইনের ম্যাপ, আর এইটা চীন রাজ্য। এখন দেখেন ইন্ডিয়ার সাথে রাখাইনের যে আরাকান আর্মি, ওরা সীমান্তে অলরেডি মানে কানেকশন করে ফেলাইছে। কানেকশন এই দেখেন, এখান থেকে কানেকশন আছে, কথা বেশ খানিকটা যায়, এবং আস্তে আস্তে ওরা এইদিকে চীন রাজ্যের দিকে ধাবিত হইতেছে, মানে লাল এবং ইয়ের সাথে, যেটা চীন রাজ্যের নিজস্ব আর একটা র্যাবেল গ্রুপ, তাকে ডমিনেট করে আরাকান আর্মি
এই অংশে এই পর্যন্ত ভালো প্রভাব বিস্তার করছে এবং ইন্ডিয়ার সাথে সীমান্ত গ্রহণ করে ফেলছে। এখন যদি এরা স্বাধীন হয় তাহলে কিন্তু ইন্ডিয়া এখান থেকে সরাসরি আরাকানের সাথে সম্পর্ক রাখলেই ওরা প্রজেক্ট কালাদান বাস্তবায়ন করতে হবে এবং নর্থ ইস্টের যে ডিপেন্ডেন্সি বাংলাদেশের উপরে সেটা ওদের থাকতেছে না। অ্যাট দ্য সেম টাইম ওদের আরো কিছু লাভ হইতেছে। সেই লাভটা গুলা কি দেখেন, আমরা লুজার হয়ে যেতেছি, মাঝখান থেকে আমার সাপ্লাই চেনও কাট করে ফেলাইতেছে, আমরা চারোদিকে আটকাই গেলাম, আমি টিকতে পারতেছি না। তো আমাদের কি করা উচিত ছিল, আমাদের রাখাইনের সাথে সম্পর্ক রাখতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু একই সঙ্গে এটাই ইনশিওর করা লাগতো যে বান্দরবনের এই অংশ দিয়ে আমাদের চীন রাজ্যের যে সীমান্তগুলো আছে, যে এই অংশটা 271 কিলোমিটারের মধ্যে প্রবাবলি ওখানে প্রায় আপনার 120 কিলোমিটারের মতো সীমান্ত আছে চীন রাজ্যের সাথে। তো আরাকানের সাথে আমাদের বাদবাকি সীমান্ত আছে ধরেন 150 কিলোমিটার, সেটা থাক, কিন্তু একই সঙ্গে এই জিনিসটা ইনশিওর করা উচিত ছিল। সেক্ষেত্রে আমরা কি করতে পারতাম, আমরা দিতে পারতাম ধরেন গোয়েন্দা সংস্থা ব্যবহার করে চীন রাজ্যের যে র্যাবেল গ্রুপ আছে তাদেরকে আমরা শক্তিশালী করতে পারতাম। পাশাপাশি জান্তার সাথেও আমরা কিছুটা রিলেশন রাখে এই সীমান্তগুলো যাতে জান্তার আন্ডারে থাকে সেই বিষয়টাও আমরা নিশ্চিত করতে পারতাম কিছু ক্ষেত্রে আমরা ফোর্স অ্যাপ্লাই করে। কিন্তু সেটা কোনোভাবেই মানে আমাদের এখানে কিন্তু সরাসরি আক্রমণ করার প্রয়োজন হতো না, আমাদের স্ট্র্যাটেজিক কিছু সিদ্ধান্ত নিলে এই জায়গাগুলো থাকতো। তো এর ফলাফলে কি হবে দেখেন, এই রাখাইনেও পাশাপাশি চীন রাজ্য এই যে এরকম এই যে অংশটা, এই অংশটা রাখাইনের সাথে চলে গেলে আমরা সাপ্লাই চেনে কাট অফ হয়ে যাইতেছি, যেটা স্ট্র্যাটেজিক্যালি আমাদের জন্য একটা বিগ লস। তো আমরা কিন্তু মানে একদম ল্যান্ডলক কান্ট্রির মতো মানে একটা ভান্ডাবিলিটির মধ্যে পড়ে যাবো। ইন্ডিয়া আমাদের নেভাল ব্লক দিতে পারতেছে, স্ট্র্যাটেজিক পজিশন আছে ওর, এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আছে, ওই চারদিকে আমাদের ভারতের সাথে স্থল বর্ডার আছে, মায়ানমারের সাথেও বর্ডার থাকলো না। তো আমরা একটা ভান্ডাবিলিটির মধ্যে পড়ে যাবো। তারপরে নর্থ ইস্টের যে এরিয়া ইন্ডিয়ার, সেই জায়গায় ওরা সরাসরি যে চিকেন নেকদের পরিবর্তে ওরা এটা ব্যবহার করতে পারতেছে। তো সব দিক দিয়েই ওরা একটা বেটার পজিশনে থাকে। আর এক্ষেত্রে যদি আমরা এই জিনিসটা ইনশিওর করতে পারতাম যে তুমি ভাই এখানে থাকো রাখাইন আরাকান আর্মি, রাখাইন আরাকান আর্মিরে কিভাবে ব্যস্ত রাখা যায়, ব্যস্ত রাখার একটাই ওয়ে আমাদের যে রোহিঙ্গা সালভেশন আর্মি আছে, হুম, তো ওদেরকে আমরা যদি মানে ওয়েপনাইজ করতাম তাহলে দেখেন আমাদের বাংলাদেশ সীমান্তের যে তুর্কি যেটা করে ওদের নিজস্ব সীমান্তের কাছে ওদের নিজস্ব ডেমোক্রেটিক ফোর্স মানে র্যাবেল গ্রুপ সিরিয়ার তাদেরকে শক্তিশালী করছে। তাদেরকে শক্তিশালী করার কারণে কি হয়েছে, একটা সীমান্তে বাফার জোন ক্রিয়েট হয়েছে। তো বাংলাদেশ এই অঞ্চলটা বাফার জোন ক্রিয়েট করতে পারতো। পাশাপাশি যে ফিল্ড অফ ন্যাচারাল ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টের এই যে পজিশনগুলো আছে এখানটা চীন রাজ্যের সাথে একটা মানে যে ডিস্টেন্স মেনটেন করার সেই কিছু অংশ দখল করতে পারতো। তো সেক্ষেত্রে ওরা ওখানেই ব্যস্ত থাকতো, চীন রাজ্যের দিকে মনোযোগ দিতে পারতো না, তাহলে আমাদের ন্যাচারাল ইন্টারেস্ট বজায় থাকতো। এখন ইন্ডিয়া কি করতেছে, ইন্ডিয়া কিন্তু ওদের আরাকান আর্মি ঠিকই মানে শক্তিশালী করতেছে, যেটা শক্তিশালী করার ফলে মানে ইন্ডিয়ার অনেক পারপোজ সার্ভ হয়। কিভাবে সেটা তো বললাম, এই প্রথমে এই সাপ্লাই চেন যে ঠিক থাকে, বাংলাদেশ চাপে থাকে, ওরে নর্থ ইস্টের ডিপেন্ডেন্সি কমে যায়, একই সঙ্গে চায়নাও মারা খায়। কারণ এখানে সিতোই যে পোর্ট, এই পোর্ট দিয়ে কিন্তু চীনের যে বাণিজ্যিক এই যে এই অঞ্চলে পূর্বাঞ্চলে কুমিং, চীনের বড় সাউদার্ন পার্টের কুমিং সিটি এই অঞ্চলের রাজধানী বলা যায়, সেই কুমিং এর সাথে সরাসরি জ্বালানির দুইটা লাইন আছে, পাশাপাশি এখান থেকে বাণিজ্য এবং স্ট্র্যাটেজিক ভ্যালু অফ পজিশন সেটা চায়নার আছে। তো রাখাইন যদি আলাদাভাবে স্বাধীন হয় এবং ভারতের সাথে যদি এরকম সম্পর্ক এখন থেকে শুরু হয়ে গেছে, অস্ত্র দেয়, ট্রেনিং দেয়, তারপর আপনার টাকা দেয়, মানে মাল্টিপল ওয়েতে জনরাই আপনার সাপোর্ট করতেছে ইন্ডিয়া। কারণ কি, কারণ এই জায়গাগুলো দখল হলে ওর একটা সাথে সম্পর্ক রাখলে ওর সমস্যার সমাধান হইতেছে, পাশাপাশি ওর পুরা মায়ানমারের সাথে সম্পর্ক না রাখলেও ওর কোনো কিছু যায় আসে না, কারণ ও আর পারপোজ সার্ভ করবে, ও আর পারপোজ সার্ভ করবে, দুজনেই লাভবান হবে। মাঝখান থেকে লুজার হবে বাংলাদেশ, এদিকে চায়না। তাহলে বুঝতে পারতেছেন আমাদের জন্য পজিশনটা কত খারাপের দিকে যাচ্ছে। তো এই বিষয়গুলোকে মেনটেন করতে হয় স্ট্র্যাটেজিক্যালি, স্ট্র্যাটেজিক্যালি ডিসিশন নিতে হয়। আমাদের যে কমিটি আছে জাতীয় নিরাপত্তার উপদেষ্টা কিংবা সেনাবাহিনীর স্ট্র্যাটেজিক ডিপার্টমেন্টে, তারা এইসব বিষয়গুলো ভাবেই না। তারা মানে এত ন্যারো মাইন্ডেড যে একটা জিনিসের উপরে যে গুরুত্ব দেবে যে আমার কোথায় ইম্পর্টেন্স আছে, আমার কোথায় ন্যাচারাল ইন্টারেস্ট, ফিউচারে কোথায় আমার কি ধরনের ভান্ডাবিলিটি তৈরি করতে পারে, সেই সব বিষয়ে মনোযোগ একদমই নেই। ন্যাশনাল সিকিউরিটি বলে যে একটা বিষয় আছে, সেই বিষয় নিয়ে সম্ভবত এনডিসি বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজ যেটা, ওরা মানে পড়াশোনা করায় স্ট্র্যাটেজিক স্টাডিজ, কিন্তু কি পড়ায় তাই আমার মাথায় আসে না, কারণ সেটার ইমপ্লিমেশন তো আছে, তাই না? সেই কোনো কিছু নাই মানে এই বিষয়ে। তো যদি সেটা থাকতো তাহলে এটা কখনোই হতো না। এবং কি মরার বিষয় হইতেছে নতুন করে সাম্প্রতিক বেশ কয়েকদিন ধরে, গত 2 সপ্তাহ যাবৎ আমাদের যে এই যে নাফ নদী সীমান্ত বরাবর, নাফ নদীর প্রায়
200টা ঘাঁটি করছে, মানে 200টা চেক পয়েন্টে রাখাইনের যে আরাকান আর্মি ওরা অবস্থান নিচ্ছে 200টা পোস্টে। আপনি চিন্তা করতে পারেন আমাদের সীমান্ত পেরায় ওদের কন্ট্রোলে, আমাদের জেলে ধরে নিয়ে যায়, কিছুদিন পরপরই শুনবেন 40 জন 50 জন করে ধরে নিয়ে যেতেছে, আলোচনা করে ফিরে আনতেছে। ওরে বাপরে, আমার আলোচনা করে ফিরে আনতে হবে একটা র্যাবেলের কাছ থেকে, তাহলে আমার 1,60,000 সেনাবাহিনী বা 1,70,000 সেনাবাহিনী আমি পাল্টাছি কি জন্য? কি ঘাস খাওয়ার জন্য? আমার 70,000 বর্ডার গার্ড আমি পাল্টেছি কি জন্য? ওদের তো তাহলে বিদায় করে দেওয়া উচিত, তাই না? যদি এটুকু প্রেশার আমি ক্রিয়েট না করতে, ওর সীমান্তের কাছে আসতে পারবে না। আসলে ওই যে এন্টি ট্যাঙ্ক এটিজিএম মাইরা ওরা উড়ে ফেলামু, ওই চেক পোস্ট মোট যা আছে, তাই না? আপনার ন্যাচারাল একটা ব্যালেন্স ক্রিয়েট করতে হবে, সেইটা যদি না করতে পারেন তাহলে আপনাকে মানে ভবিষ্যতে টিকে থাকা সম্ভব না, আপনাকে অনেক কিছু লুজ করতে হবে। আর চট্টগ্রাম নিয়ে আরো ভালোভাবে প্রিপারেশন নেওয়া যেতে পারে, যেমন ইন্ডিয়া ন্যাচারাল ইন্টারেস্ট দেখেন, এখান ফেনী করিডোর আছে আমাদের, ফেনী করিডোরকে রক্ষার জন্য চিটাগাংয়ে এখানে ইয়ে আছে, কুমিল্লা সেনানিবাস আছে, যেটা 33 পদাতিক ডিভিশনের হেডকোয়ার্টার, যেটা যথেষ্ট ইম্পর্টেন্স, গুরুত্বপূর্ণ ঘাঁটি, সমস্যা নেই। কিন্তু চিটাগাং ঘাঁটি এখানে আছে, কিন্তু পাশাপাশি রামুতে নতুন ঘাঁটি করছে, ভালো, সমস্যা নেই। কিন্তু পাশাপাশি আমাদের খাগড়াছড়িতে গুরুত্ব দিতে হবে। খাগড়াছড়ির এই অঞ্চলে যদি বেশি সামরিক ঘাঁটি থাকে, আমাদের সিলেটে 17 পদাতিক ডিভিশনের ঘাঁটি আছে, বড় ঘাঁটি, আমাদের সিলেটের সবচেয়ে বড় ঘাঁটি এই অঞ্চলে, এই পাশে না, সিলেটের এই পাশে না, এই পাশে। সেক্ষেত্রে এই যে আমাদের ইন্ডিয়ার যে ইয়াগুলা, ত্রিপুরা রাজ্য, এটা কিন্তু মাত্র আমাদের 60 থেকে 70 কিলোমিটার দখল করলে পুরো ত্রিপুরা আমার আন্ডারে চলে আসে। সো এটা আমাদের জন্য আলাদা একটা বেনিফিটেড জায়গা। এই বিষয়গুলোকে নজর দিতে হবে। নজর যদি না দেয়, ভবিষ্যতে যুদ্ধে সাপ্লাই চেইন হারাবো, স্ট্র্যাটেজিক ভ্যালু অফ পজিশন হারাবো, এবং যুদ্ধে কেন কোনো কিছুতেই একটা বার্গেনিং পজিশনে থাকতে পারবো না। এর মানেই না যে যুদ্ধ করতে হবে অল টাইম, না, যুদ্ধ করার লাগবে না। আপনার যুদ্ধ ছাড়া আপনি বুঝতে পারবেন যে আপনি ডিভ্যালুয়েশন পজিশনে আছেন, তার মানে আপনাকে কিছু ছাড়তে হবে। মানে আলোচনা বার্গেনিং এর জন্য কিন্তু আপনার মানে শক্তি অনেক বড় ম্যাটার জিওপলিটিক্স এর ক্ষেত্রে। তো বাংলাদেশ সেখানে অনেক পিছায়। তো এখানেই আজকে শেষ করতেছি।